আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা করতে না পারেন তাহলে আপনার সমস্ত চিন্তাই বৃথা। আর আপনার চিন্তা যদি বৃথা হয়ে যায় তাহলে আপনার সমস্ত সিদ্ধান্ত, আপনার কাজকর্ম, সেগুলোরও কোনো মানে থাকবে না। তো যুক্তির মাধ্যমে চিন্তা করা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিল। এবং সঠিক যুক্তি দিয়ে চিন্তা করার 7টা ডিফারেন্ট স্টেজেস হয় বা 7টা ডিফারেন্ট লেভেলস হয়। এই 7টা লেভেলসের মধ্যে পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রথম 2টো লেভেলসের মধ্যে আটকে থাকে, 1 অথবা 2 বা ম্যাক্স টু ম্যাক্স 3 নম্বর লেভেল। বাট তারপরের যে লেভেলসগুলো আছে সেগুলো সম্পর্কে তারা এক্সপ্লোর করতে পারে না, তারা জানতে পারে না। এবং এই 7টা লেভেলস সম্পর্কে ইম্যানুয়েল কান্ট, ওয়ান অফ দ্য মোস্ট গ্রেট ফিলোসফার, জার্মান ফিলোসফার, তিনি তার লেখা বই দ্য লজিকের মধ্যে এটা নিয়ে আলোচনা করেছেন। তো আজকের ভিডিওতে আমরা সেই যুক্তির মাধ্যমে চিন্তা করার 7টা যে ডিফারেন্ট স্টেজেস বা লেভেলস এক্সিস্ট করে সেটা নিয়ে আলোচনা করব। এবং অনেকে জিজ্ঞাসা করে যে দাদা বা আপনি যে ভিডিওসগুলো বানান তার সোর্সেস কি, সেটা কোথায় লেখা আছে, আমি তো তার সোর্সেসগুলো বলে দেবেন। তো আমি এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে কোন বই পড়ে বা কোন জিনিসটা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা আমি তোমাদের সবাইকে জানিয়ে দেবো। ওকে, ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। এটা হচ্ছে ইম্যানুয়েল কান্তের লেখা বই লজিক। এটা একটা লেকচার সিরিজ আকারে উনি প্রথমে দেন, তার পরবর্তীকালে এটা বই আকারে পাবলিশ করা হয়। এবং এই বইটা উনি প্রায় অলমোস্ট প্রত্যেক বছর নিজেই স্টাডি করতেন, নিজেই আর কি এই বইটা পড়তেন। এই বইয়ের একটা ছোট্ট চ্যাপ্টার, একটা অংশ থেকে আজকে আমরা আলোচনা করছি। ওকে, নাও সবার প্রথম যে লেভেলটা, যদি আপনি লজিক্যালি চিন্তা করতে চান যুক্তির মাধ্যমে, সেখানে হচ্ছে কি সবার প্রথমে আপনাকে বুঝতে হবে চিন্তা করা আর কগনিশন, থিঙ্কিং আর কগনিশন, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি। থিঙ্কিং মানে হচ্ছে আমাদের মাথায় যা কিছু ঘটে চলেছে সেটাই হচ্ছে থিঙ্কিং, বিভিন্ন থটস যেগুলো আসতে থাকে সেটা হচ্ছে থিঙ্কিং। থিঙ্কিং হচ্ছে এমনি এমনি চলে। আর কগনিশন মানে কি, একটা মানসিক কাজ, একটা মানসিকভাবে আপনি পরিশ্রম করছেন। একটা উদাহরণ নিলে বুঝতে পারবেন। ধরা যাক 345-এর সাথে 4272, আপনি এটা গুণ করবেন, একটা মাল্টিপ্লাই করবেন, ক্যালকুলেটারে নয়, কাগজ কলমে। নাও যখনই আপনি এটা মাল্টিপ্লাই করতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, একটা সংখ্যার সাথে একটা সংখ্যাকে গুণ করলেন, তারপর সেটা নিচে লিখলেন, তারপর হাতে একটা কিছু থাকলো, তারপর সেটার সাথে আরেকটা সংখ্যাকে মাল্টিপ্লাই করলেন, তারপর সেটা যোগ করলেন, তারপর সেটা লিখলেন। এই যে পুরো প্রসেসটা চলছে আপনার মনে, একবার গুণ করা, একবার যোগ করা, তারপর একটা মনে রাখা, সেটাকে আবার যোগ করা, তারপর লেখা, তারপর পরের সংখ্যাতে যাওয়া, এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় কি কগনিশন। ওকে, এটা এক ধরনের কগনিটিভ টাস্ক, মানসিক একটা কাজ। আর সারাদিন আমাদের মাথায় যেটা চলতে থাকে, আপনি রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছেন, চোখ বন্ধ করেছেন, আপনার প্রচুর কথা মনে পড়ে যাচ্ছে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার অনেক কথা মনে পড়ছে। যে মুহূর্তে হয়তো আপনি এই ভিডিওটা শুনছেন তখন আপনার মনের পিছন দিকে কিছু কথা ঘটে চলেছে, ওটা হচ্ছে কি চিন্তা করা, র্যান্ডাম অটোমেটিক থিঙ্কিং। যেমন কোথাও হাত কেটে গেলে এমনি এমনি রক্ত বার হতে থাকে, বা আমাদের হাতের নখ অটোমেটিক্যালি এমনি এমনি বেড়ে যায়, আমাদের মাথার চুল এমনি এমনি বড় হতে থাকে। ঠিক তেমন আমাদের মনের একটা অংশ আছে যার কাজ হচ্ছে এমনি এমনি, কোনো নির্দিষ্ট শৃঙ্খলা ছাড়া, কোনো নির্দিষ্ট কারণ ছাড়া এমনি এমনি চিন্তাকে খরণ করে যাওয়া তার কাজ। ওইগুলো প্রধান চিন্তা নয়। আর আমরা আমাদের মনের শুধুমাত্র ওই অংশটাকেই ব্যবহার করে যাই, ওটা একটা মেন্টাল ফ্যাকাল্টি। আমরা ভাবি ওটা দিয়েই আমরা সব কিছু করে ফেলবো, ওটাই আমাদের মন। না, ওটা ছাড়াও মনের আমাদের অন্য অংশ আছে যে হচ্ছে এই কগনিশন করতে পারে। যেমন এই মাল্টিপ্লিকেশনের উদাহরণ দিলাম। এবার এই কগনিশন অনেক রকমের হতে পারে, সেটা যুক্তি দিয়ে চিন্তা করা হতে পারে, বা এই যে কগনিশনটা যেটা আমরা গুণ করছি এটাকে বলা হয় কম্পিউটেশন, অর্থাৎ হিসাব নিকাশের কগনিশন। ওকে, তো এই যে কগনিশন অর্থাৎ যুক্তির মাধ্যমে যে কোনো রকমের লজিক, সেটা ম্যাথামেটিক্যাল লজিক হতে পারে, ভার্বাল লজিক হতে পারে, বা অন্য কোনো রকমের লজিক হতে পারে, যে কোনো রকমের লজিক দিয়ে যখন আমরা চিন্তা করি তখন সেটাকে বলছি আমরা কগনিশন। এই কগনিশন 7টা ডিফারেন্ট লেভেলসে এক্সিস্ট করে, 7টা ডিফারেন্ট স্টেজের মধ্যে দিয়ে যায়। আমরা সেই 7টা স্টেজের সম্পর্কে আজকে জানবো। লেভেল 1 হচ্ছে কি, টু প্রেজেন্ট সামথিং টু ওয়ানসেলফ। আমরা যখন চিন্তা করব তখন আমাদের মনে কগনিশন করব, তখন আমাদের মনে কোনো জিনিসকে প্রকাশ করতে পারা, এটা নিয়ে আমরা ভাবছি। ধরা যাক আমি হচ্ছে এই এয়ারবাডটা নিয়ে চিন্তা করছি, তাহলে আমার মনে এই এয়ারবাডটা যখন নেই, আমরা দুজনে যখন কথা বলছি তখন মনে সেটাকে প্রকাশ করতে পারছি, একটা এয়ারবাড বা একটা বই, ঠিক আছে, বা একটা কোনো ঘড়ি বা একটা জামা, বা হচ্ছে সুন্দরবন বা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাকে নিয়ে আমরা চিন্তা করছি, সেটা নিয়ে আমরা ভাবছি, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে। তাহলে এই যে প্রকাশ করতে পারার ক্ষমতা, সেটা হচ্ছে কি লেভেল 1। লেভেল 2 হচ্ছে কি, টু প্রেজেন্ট সামথিং টু ওয়ানসেলফ উইথ কনসাসনেস। অর্থাৎ যখন আমি মনে কোনো জিনিসকে প্রকাশ করছি, কোনো একটা চিন্তাকে বা কোনো একটা ধারণাকে, তখন তার সাথে সাথে একটা সেলফ অ্যাওয়ারনেস, আমি জানি যে আমি এটাকে মনে প্রকাশ করছি।
আমি চিন্তা করছি যে আমি আমার বিজনেসে এখন যে টাকা রোজগার হচ্ছে সেটাকে আমি 10% টাকা রোজগার বাড়াতে চাই। যদি আমার এখন 10,000 টাকা রোজগার হয় তাহলে সেটাকে আমি ধরা যাক আমি 1,00,000 টাকা রোজগার করতে চাই। ওকে, তাহলে সেটা আমি কি করে করতে পারি? এবার যখন আমি এটা চিন্তা করছি আমি হয়তো জানি না, আমি হয়তো অটোমেটিক্যালি এমনি এমনি চিন্তা করে যাচ্ছি, জাস্ট রাস্তা দিয়ে হাঁটছি, ভাবছি, বা খেতে খেতে ভাবছি, এমনি এমনি চিন্তা চলছে। ওটা কিন্তু হচ্ছে নর্মাল, মানে ড্রিফটিং যেটা সেটা। আর কগনিশন যে থিঙ্কিংটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি, এটা জানা একটা চিন্তা চলছে, তার সাথে সাথে সেলফ অ্যাওয়ারনেস থাকা। আমি এখন কথা বলছি এবং আমি জানি যে আমি এখন কথা বলছি। আমি এখন ভাত খাচ্ছি এবং আমি জানি যে আমি এখন ভাত খাচ্ছি। আমি এখন লিখছি এবং আমি জানি যে আমি এখন লিখছি। যেটা প্যারালাল একটা কনসাসনেস চলতে থাকা। যে চিন্তাটা করছি সেই চিন্তাটার সমান্তরালে আর একটা চিন্তার বা একটা কনসাসনেসের একটা স্তর চলতে থাকা, যেটা আমাদেরকে কি শেখাচ্ছে, যে ওটা সম্পর্কে সজাগ থাকা। এটা হচ্ছে কি লেভেল 2, কোনো একটা জিনিসকে নিজের মনে প্রকাশ করা, এবং লেভেল 2 সেটা সম্পর্কে সেলফ অ্যাওয়ার থাকা। লেভেল 3 হচ্ছে কি, টু বি কগনিজেন্ট অর টু প্রেজেন্ট সামথিং টু ওয়ানসেলফ ইন কনসাসনেস ইন কম্প্যারিজন উইথ আদার থিংস বোথ অ্যাজ টু আইডেন্টিটি অ্যান্ড ডিসপ্যারিটি। এই যে 3 নম্বর লেভেল, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1 নম্বর লেভেল এবং 2 নম্বর লেভেলে আমরা যা কিছু করলাম, সেখান থেকে 3 নম্বর লেভেলে একটা কি নতুন একটা চেতনার একটা স্তর খুলে যায়। প্রথম দুটো লেভেল একই চেতনার স্তরের মধ্যে মোটামুটিভাবে থাকে, কিন্তু থার্ড লেভেলে যখন আমরা পৌঁছাই তখন একটা নতুন একটা চেতনার স্তর খুলে যায়। থার্ড লেভেলে কি করছি আমরা? থার্ড লেভেলে হচ্ছে কোনো একটা জিনিসকে নিয়ে ভাবছি এমনটা নয়, বরঞ্চ দুটো বা তিনটে জিনিসের মধ্যে তুলনা করার মাধ্যমে আমরা চিন্তা করছি। আমি এখন এটা ভাবছি না যে হচ্ছে এই এয়ারবাডটা নিয়ে, বরঞ্চ আমি এটা ভাবছি যে এই এয়ারবাডটা আর অন্য কোনো একটা এয়ারবাড, সেই দুটোর মধ্যে কোনটার দাম বেশি, কোনটার দাম কম, কোনটার ওজন বেশি, কোনটার ওজন কম, কোনটা হালকা বা কোনটা হালকা নয়, কোনটার রংটা দেখতে সুন্দর। ঠিক আছে, অর্থাৎ আমি কোনো একটা জিনিসকে আমার মনে প্রকাশ করছি না, বরঞ্চ দুটো তিনটে জিনিসকে আমি মনে প্রকাশ করছি এবং তার মধ্যে তুলনা করছি, আমি কম্প্যারিজন করছি। সেই তুলনা করার মাধ্যমে আমি চিন্তা করছি। এটা হচ্ছে লেভেল 3, যেখানে একটা জিনিস নিয়ে বরঞ্চ মাল্টিপল জিনিস নিয়ে আমি তুলনা করছি। দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিওস দেওয়া আছে, যেখানে হচ্ছে হেগেলের সঙ্গে ইমানুয়েল কান্তের তুলনা করে একটা ভিডিও তৈরি করা আছে, বা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে সক্রেটসকে তুলনা করে একটা ভিডিও তৈরি করা আছে। নাও সেই যে ভিডিওগুলো দেখবেন, ওই ভিডিওগুলো একটা ইন্ট্রিগিং পয়েন্ট কাজ করে। শুধু সক্রেটস নিয়ে কথা বললে একরকম, শুধু আইনস্টাইন নিয়ে কথা বললে একরকম, কিন্তু দুজনকে তুলনা নিয়ে যখন আমরা কথা বলি তখন তার মধ্যে একটা নতুন একটা ইনসাইট পাওয়া যায়, নতুন কিছু তথ্য বা নতুন কিছু রকমের মানে একটা উপলব্ধি পাওয়া যায়, যেটা এই থার্ড লেভেলে না পৌঁছানো পর্যন্ত আমরা পাবো না। এবার এই তুলনাটা আমরা যে কোনো বিষয় নিয়ে করতে পারি, কোনো বস্তুগত জিনিস নিয়ে হতে পারে, কোনো জ্ঞানের বিষয় নিয়ে হতে পারে, যে কোনো রকমের ধারণা বা কনসেপ্ট নিয়ে হতে পারে। সেই জন্যই বলা হচ্ছে কি থার্ড লেভেলে নতুন একটা চেতনার স্তর উন্মুক্ত হচ্ছে, অনেকগুলো জিনিস একসঙ্গে মাথায় ধরে রাখার ক্যাপাসিটি। ওকে, আপনি দেখবেন যারা বয়স্ক মানুষ আপনার বাড়িতে আছে, হতে পারে আপনার ঠাম্মা, দিদা, তাদের দেখবেন তারা কথা ভুলে যায় মাঝে মাঝে। কালকে একটা জিনিস হলো বা আজকে জিনিস হলো, তারা ভুলে গেছে, কিন্তু 10 বছর আগের কোনো একটা ঘটনা, ছোটবেলায় একটা কিছু ঘটনা ঘটেছিল, তাকে আপনি বলুন গল্প বলতে, তিনি সেটা গল্প বলবেন আপনাকে, আপনি সেটা শুনতে পারবেন। কেন এরকম হয়? কেন মানুষ বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস ভুলে যায়? কারণ তাদের চিন্তা করার যে ক্ষমতা, লজিক্যালি ভাবার যে ক্ষমতা, সেটা অনেক কম হয়ে যায়, কারণ তারা সেটাকে অভ্যাস করে না, প্র্যাকটিস করে না। এই যে মনের যে একটা সেন্টার ড্রিফট হওয়া, যেটা হচ্ছে নর্মাল যে থিঙ্কিং, সেটা দিয়েই সব কিছু পরিচালনা করার চেষ্টা করে। তারা মনের অন্য যে সেন্টার, যেটা কগনিশন করতে পারে, সেটাকে তারা ব্যবহার করে না। সেটাকে যখন যখন আপনি বাঁ হাতকে যদি ব্যবহার না করেন, কোনো কাজেই ব্যবহার করছেন না, তাহলে যখন 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাবে, তখন আপনি এই হাতে মনে হবে যে আপনার কোনো শক্তিই নেই, হাতটা ফ্রিজ হয়ে যাবে, নার্ভাস সিস্টেমগুলো অকেজো হয়ে যাবে। আপনাকে এটা সজাগ রাখতে হবে। যেমন আপনি সারাদিন অলস হয়ে বাড়িতে পড়ে থাকার পর আপনার বডিটা নুব্জ হয়ে যায়, মানে অনেক অলসতার মধ্যে আটকে যায় আর কি। আপনার কোনো কাজ করতে গেলে মনে হয় যেন অনেক বেশি শক্তি খরচ করতে হচ্ছে। ঠিক তেমন আপনি আপনার মনের একটা ফ্যাকাল্টিকে যদি ব্যবহার না করেন, তাহলে সেটা তো আর কাজ করবে না, সেটা মানে সক্রিয় অবস্থায় থাকবে না। ওকে, এবার আমরা চলে আসবো লেভেল 3 থেকে লেভেল 4-এ। নাও লেভেল 4-এ হচ্ছে কি, টু কগনিজেন্ট উইথ কনসাসনেস দ্যাট ইজ কগনাইজ। অ্যানিমালস অলসো আর কগনিজেন্ট অফ অবজেক্টস বাট দে ডু নট কগনাইজ দেম। অর্থাৎ লেভেল 4-এ এসে আমরা এই আলাদা আলাদা কনসেপ্টের মধ্যে যে তুলনা করছি,
তার সঙ্গে প্যারালাল অ্যাওয়ারনেসটা নিয়ে আসছি। এবার আগে আমরা একটা কনসেপ্টের সাথে অ্যাওয়ার ছিলাম, এবার আমরা সবগুলো সম্পর্কে সজাগ থাকছি। অ্যানিমালস বা প্রাণীরা তারা কিন্তু চিন্তা করতে পারে। লেভেল 1-এ আমরা যে চিন্তাটা করেছি বা লেভেল 2-তে আমরা যেমন চিন্তা করেছি সেটা কিন্তু অন্যান্য প্রাণীরাও করতে পারে। ধরুন কোনো একটা স্ট্রিট ডগ বা কোনো একটা বিড়াল, সে যদি রাস্তা দিয়ে যায়, তার একদিকে একটা গন্ধ আসছে, অন্যদিকে একটা অন্য রকমের স্মেল বা একটা গন্ধ আসছে, তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে একদিকে চলে যেতে পারে। কিন্তু তাদের এই চিন্তাটা সেটা হচ্ছে অটোমেটিক, এমনি এমনি তাদের মনে প্রডিউস হচ্ছে। কিন্তু আমরা যখন লেভেল 4-এ পৌঁছাচ্ছি তখন আমরা কগনিজেন্ট, মানে আমরা শুধুমাত্র কগনিজেন্ট করছি এমনটা নয়, বরঞ্চ আমরা কগনাইজ করছি। কগনাইজ করা মানে কি, চিন্তা করার সঙ্গে সঙ্গে সেই চিন্তা সম্পর্কে সজাগ থাকা। এবং সেটা হচ্ছে কি, এবার একটা কনসেপ্ট বা একটা কোনো ইমেজের নয়, বরঞ্চ মাল্টিপল অনেকগুলো জিনিস যে তুলনা চলছে, সেই তুলনা বা একটার সাথে একটার যে সম্পর্ক, একটা বাড়লে একটা কমছে, সেই যে আপেক্ষিকতা যেটা আমরা লেভেল 3-তে করে এসেছি, সেই পুরোটার সাপেক্ষে একটা সমান্তরাল চেতনা বা একটা কনসাসনেস আমাদের চলছে। এটা হচ্ছে লেভেল 4। লেভেল 5-এ যখন আমরা পৌঁছাচ্ছি তখন আমরা কি করছি, উই আর ডেভেলপিং সাম আন্ডারস্ট্যান্ডিং। টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ টু কগনাইজ অর কনসিভ থ্রু দ্য আন্ডারস্ট্যান্ডিং বাই মিনস অফ কনসেপ্ট। লেভেল 4 পর্যন্ত আমরা একটা জাস্ট ছবি নিজের মাথায় প্রকাশ করছিলাম। এবার কি আমরা কনসেপ্টে এন্টার করছি। কনসেপ্ট মানে কি? কনসেপ্ট মানে হচ্ছে শুধুমাত্র, ধরা যাক আমি এই জিনিসটা সম্পর্কে কথা বলছি, তাহলে আমার মাথায় এটার একটা ছবি থাকবে, একটা ধারণা, বেসিক একটা ধারণা। কিন্তু যদি আমি বলি যে সত্য কি, ট্রুথ কি, তাহলে তার কোনো ছবি হয় না। আমি যদি বলি ভালো জিনিস কি, ওই মানুষটা খুব ভালো বা ওর খুব খারাপ, এটা একটা কি ধারণা, একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। লেভেল 5-এ যখন আমরা পৌঁছাচ্ছি চিন্তা করার সময়, তখন আমরা কি এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নিয়ে আমরা চিন্তা করছি। তখন আমরা জাস্ট নর্মাল কতগুলো জিনিস নিজের মনে প্রকাশ করছি এবং সেই প্রকাশ করা জিনিসটা নিয়ে চিন্তা করছি এমনটা নয়, আমরা এবার অ্যাবস্ট্রাক্ট জিনিস নিজের মনে প্রকাশ করছি এবং সেটা নিয়ে চিন্তা করছি। সেগুলোকে আমরা বলছি কি কনসেপ্ট। সেই যে কনসেপ্ট, সেটাকে ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছি। এবার ইম্যানুয়েল কান্তের যে লজিক, সেই লজিকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আর কম্প্রিহেনশন, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ওকে, কম্প্রিহেনশন আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে বেশি ভ্যালুয়েবল, বেশি মূল্যবান। সেটা আমরা লেভেল 6 এবং 7-এ এসে একটু বাদে আস্তে আস্তে জানতে পারবো। নাও লেভেল 5-এ আমরা শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিংটাই ডেভেলপ করছি। আন্ডারস্ট্যান্ডিং মানে কি হলো, সেই যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টের সাথে একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টের সম্পর্ক কি, একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্টের থেকে কতটা আলাদা, কেন আলাদা, একটা কনসেপ্টের বৈশিষ্ট্যের সাথে অন্য কনসেপ্টের বৈশিষ্ট্যগুলোর পার্থক্য কি, ইত্যাদি ইত্যাদি। সেই জিনিসগুলোকে বোঝার মাধ্যমে একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্ট আরেকটা কনসেপ্ট এরকম, তার মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ততে পৌঁছানো বা কোনো একটা জিনিসকে বোঝা, সেটা হচ্ছে কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আমরা জীবনে অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারি, কিন্তু আমরা অনেক কিছুকে কম্প্রিহেন্ড করতে পারি না। এই কম্প্রিহেনশন মানে কি, সেটা আমরা লেভেল 6 এবং লেভেল 7-এ আমরা বুঝবো। এখানে আমাদেরকে আরও একটা ছোট্ট জিনিস বুঝতে হবে যে আমাদের মন বা মেন্টাল যে মডেলটা, আমাদের পুরো মনটা, সেটা শুধুমাত্র চিন্তা দিয়ে চলে না, সেখানে অনেকগুলো জিনিস থাকে। এক, যেটাকে আমরা বলতে পারি চিন্তা বা থিঙ্কিং, সেটা দুই রকমের হয়। একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, যেটাকে আমরা বললাম থিঙ্কিং এবং কগনিশন। আর দুই, সেটা হচ্ছে ইমোশন বা আবেগ। আমাদের মন কিন্তু আবেগ দিয়েও চলে, ফিলিংস। অনেক সময় আমরা আবেগবশত এমন কোনো একটা কাজ করে ফেলি, তারপরে গিয়ে আমরা সারা জীবন আফসোস করি। ওকে, নাম্বার 3 ফর এক্সাম্পল, সেটা হচ্ছে স্মৃতি, আমাদের যে মেমোরিজগুলো আছে ছোটোবেলা থেকে যা যা ঘটনা আমাদের ঘটেছে। আর নাম্বার 4 যেটা হচ্ছে বিলিভস, সেই বিলিভসের একটা ছোট্ট, বিলিভস অনেক রকমের হতে পারে, অনেক জিনিস থাকতে পারে, তার একটা ছোট্ট অংশ হচ্ছে কি মাইন্ডসেট, যেটা আমরা আমাদের অ্যাডভান্সড মাইন্ডসেট যে কোর্সটা আমরা লঞ্চ করেছিলাম, সেই কোর্সে আপনারা সেটা সম্পর্কে জেনেছেন। এটা একটা ডোনেশন বেস কোর্স। নাও এই যে একটা হচ্ছে স্মৃতি, একটা হচ্ছে আমাদের বিলিভস, একটা হচ্ছে থিঙ্কিং, একটা হচ্ছে ইমোশন। এই চারটে জিনিস যখন আপনি মাস্টার করে নিতে পারবেন, তখন আপনি আপনার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যতক্ষণ না আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখছেন, ততক্ষণ আপনার লাইফকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার জীবনে অশান্তি চলবে, আপনার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক থাকবে না, আপনার টাকা পয়সা কম রোজগার হবে, আপনি বুঝতে পারবেন না এগুলো কেন হচ্ছে। আপনি গায়ের জোর করে মন দিয়ে ওই ড্রিফটিং করে করে আপনি চিন্তা করে করে ভেবে বার করতে পারবেন না। আপনাকে কগনিশন করতে হবে, অর্থাৎ টাইপ 2 থিঙ্কিং করতে হবে। ওকে, এবং আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার স্মৃতি বা মেমোরিটাকে পরিমাণ বাড়াতে হবে, অনেক মেমোরিকে একসাথে ট্রেনিং দেওয়ার ক্ষমতা রাখতে হবে, এবং আপনার যে বিলিভস, তার মধ্যে মাইন্ডসেটটা তো আপনি জেনেছেন আমাদের অ্যাডভান্স মাইন্ডসেট কোর্স করে, এবং তার মধ্যে আরও অনেকগুলো বিষয় আছে বিলিভসের মধ্যে, সেগুলো আপনাকে জানতে হবে।
তো যখন আপনি সেগুলো জানতে পারবেন তখনই আপনি আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এই সমস্ত কিছুকে মাথায় রেখে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি যার নাম হচ্ছে পারপাসফুল লিভিং। এই কোর্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনের যে অদৃশ্য স্তরটা আছে সেই অদৃশ্য স্তরে একটা রূপান্তর ঘটানো, সেখানে একটা রেভলিউশন নিয়ে আসা। অদৃশ্য স্তর মানে কি? একটা গাছ, সেই গাছে আমরা ফল মূল বিভিন্ন শাখা প্রশাখা বিভিন্ন জিনিস থাকে, কিন্তু সেগুলো আমরা দেখতে পাই। একটা ভালো ফল হলে সেটা আমরা দেখতে পাই, একটা ফুল হলে দেখতে পাই, কিন্তু সেই সমস্ত কিছু নির্ভর করে গাছের শিকড়ের উপরে। এই শিকড়টা কতটা শক্ত, সে মাটি থেকে কতটা রসদ সংগ্রহ করতে পারছে তার উপরে নির্ভর করছে তার ফলগুলো ভালো হবে কিনা, নাকি তাতে কোনো পোকা লেগে যাবে। সেটা হচ্ছে কি অদৃশ্য স্তর সেই গাছের। যেমন আমরা কোনো একটা বাড়ি তৈরি করলে সেই বাড়িটা যদি 10 তলার পরিবর্তে 20 তলা বা 30 তলা করতে হয়, তাহলে তার বাড়ির মাটির নিচে যে ভিতটা থাকে সেটা ততটা বেশি শক্ত হতে হবে, পোক্ত হতে হবে, না হলে সেটা হবে না। ঠিক তেমনই আমাদের যে জীবন, সেই জীবনের উপরের যে স্তরটা, সেখানে আমরা কি দেখতে পাই? আমাদের ব্যাংক ব্যালেন্স দেখতে পাই, আমাদের সাথে আমাদের হাজব্যান্ড ওয়াইফ, আমাদের ছেলে মেয়ে, তাদের সম্পর্ক কি সেটা দেখতে পাই, সমাজে আমাদের সম্মান কি সেটা দেখতে পাই, আমি সারাদিন কি কাজ করছি সেটা আমি দেখতে পাচ্ছি, আমার হেলথ ভালো আছে না খারাপ আছে সেটা আমি দেখতে পাচ্ছি, আমার হেলথ, আমার টাকা পয়সা, আমার সম্পর্ক, আমার সম্মান, অ্যান্ড এই সমস্ত কিছু আমাদের জীবনের উপরের স্তর। ওই যে গাছ, সেই গাছের শাখা প্রশাখার মতো, ফলমূলের মতো। কিন্তু তার অদৃশ্য স্তর কি? সেই জীবনের তার নিচের যেটা আমরা দেখা যায় না সেটা কি? সেখানে 3টে জিনিসের অস্তিত্ব আছে। যতক্ষণ না আপনি সেই 3টে জিনিসকে ভালো করে বুঝছেন, একদম কোনো অপ্রয়োজনীয় কথা নয়, কোনো ফালতু কথা নয়, জাস্ট এই 3টে জিনিসকে যতক্ষণ না আপনি খুব ভালো করে বুঝছেন এবং এই 3টে জিনিসকে সঠিকভাবে আপনি পরিচালনা করতে শিখছেন, আপনি যত পরিশ্রমই করে নিন না কেন, আপনার জীবনের উপরের স্তরটা সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারবেন না। সেই 3টে জিনিস কি? একটা হচ্ছে পারপাস, একটা হচ্ছে সিস্টেম, আর একটা হচ্ছে কি মেন্টাল মডেল। মেন্টাল মডেল কি সেটা আমি একটু আগে বললাম, 4টে জিনিস। পারপাস মানে কি? আপনি জীবনে কি চান। আমরা বেশিরভাগ মানুষ আমরা জানি না আমরা জীবনে কি চাই। আপনি কি চান সেটা সিদ্ধান্ত না আপনি নেন না, আপনার সমাজ নেয়, আপনার বাবা মা, আপনার বন্ধুরা, মানে সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল। আপনি একটা কিছু দেখেন, তারপর মনে হয় হ্যাঁ এটা আমি চাই। শুধু আমি এখানে চাওয়া মানে ঘড়ি, জামা কাপড় এসবের কথা বলছি না। আপনি আপনার জীবন থেকে কি চান, আপনি আপনার নিজের কাছ থেকে কোন জিনিসটা বাইরে বার করে এনে দিতে চান। আপনি একজন ডক্টর হন বা ইঞ্জিনিয়ার হন, কোনো একটা কর্পোরেটে জব করছেন হয়তো আপনি, বা আপনি অন্য আপনার একটা পার্সোনাল বিজনেস আছে, আপনি সেই বিজনেসের মাধ্যমে কি করতে চান, যতক্ষণ না সেটা আপনার কাছে স্পষ্টভাবে জানা হবে ততক্ষণ আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। আর স্পষ্টভাবে জানা মানে চিন্তা করে করে আমি সব কিছু একা একা মাথায় ভেবে ভেবে বার করে নিয়েছি এরকম না। স্পষ্টভাবে জানা মানে আপনার কাছে মিনিমাম 3 থেকে 5 পৃষ্ঠা মিনিমাম আপনার কাছে লেখা থাকবে, ডিসক্রাইব করার ক্ষমতা থাকবে আপনার, যে আমি জীবনে এই জিনিসটা চাই, এটা হচ্ছে আমার প্রয়োজন, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে এটা। ওকে, সেটা হচ্ছে পারপাস। এই প্রথম যে অংশটা পারপাস, সেই অদৃশ্য স্তরের সেই পারপাসের মধ্যে আমরা পারপাস সম্পর্কে জানবো, তারপর আমাদের ভ্যালুস সম্পর্কে জানবো, আমরা আমাদের জীবনের অ্যাম্বিশন সম্পর্কে জানবো, আপনি 3 মাসে কি গোলস সেট করবেন সেটা জানবো, 2 বছরে কি কি অ্যাচিভ করতে চান সেটা জানবো, 10 বছরে কি কি অ্যাচিভ করতে চান সেটা আমরা জানবো। তারপর আমরা যে সিস্টেম ডিজাইন করবো, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আপনি যে কাজটা করেন, আপনার যে ডেইলি হ্যাবিটস, তার মধ্যে কিছু আপনার ভালো অভ্যাস আছে, কিছু খারাপ অভ্যাস আছে। আপনি হয়তো স্মোকিং করেন, বা আপনি হয়তো অনেক বেশি ইনস্টাগ্রাম দেখেন, আপনি হয়তো ফেসবুকে হয়তো অ্যাডিক্টেড, বা ইত্যাদি ইত্যাদি। না, সেই খারাপ অভ্যাসগুলোকে কীভাবে সরিয়ে ফেলা যায় এবং নতুন নতুন ভালো অভ্যাস কী করে তৈরি করা যায়, যেটা আপনাকে ওই পারপাসের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়া। প্রতিদিনের যে লাইফের যে চয়েস আপনি তৈরি করেন, সেই চয়েসগুলো, বিজনেসে তো প্রত্যেক দিন আপনাকে ডিসিশন নিতে হয়, আপনার লাইফে প্রত্যেক দিন বিভিন্ন রকমের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়। আপনার লাইফের অলমোস্ট 40% আউট অফ হ্যাবিট চলে প্রত্যেক দিন, আর বাকি 60% আপনি চয়েস মেকিং করেন। তার মধ্যে কিছু কিছু সময় ডিসিশন মেকিং, যেগুলো লং টার্ম ডিসিশন হয়। আর তারপরে হচ্ছে কি মেন্টাল মডেল, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। যখন এই 3টে জিনিস একই পথে অ্যালাইন থাকবে, তখন সেখান থেকে আপনার লাইফের যে উপরের যে স্তরটা সেটা সঠিকভাবে দাঁড়িয়ে থাকবে, তার মধ্যে কোনো রকম মানে স্ক্র্যাচ আসবে না, কোথাও ভেঙে যাবে না, কোথাও দুমড়ে যাবে না। কিন্তু আপনি এখানে সব কিছু ঠিক না করে উপরে আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক খাটছেন, কিছুই হবে না। আপনি বাড়ির নিচের ভিতটাকে যদি শক্ত না করেন, আপনি বাড়ির উপরে অনেক রং করছেন, আপনি ভালো জানালায় কাঁচ লাগাচ্ছেন, বড় বড় বিল্ডিং বানানোর চেষ্টা করছেন, সব ধসে পড়ে যাবে। ওকে, তো
একদম স্পষ্টভাবে এটা বুঝে নিন, আপনার জীবনের পারপাস, আপনার সিস্টেম এবং আপনার মেন্টাল মডেল, এই তিনটে জিনিসকে আপনার স্ট্রং বানাতে হবে, একদম পোক্ত বানাতে হবে, শক্ত। তার ফলে যে আপনি যদি 10তলা বিল্ডিং বানাতে চান যেন ভেঙে না পড়ে, 20তলা বানালেও যেন ভেঙে না পড়ে, আপনার ইচ্ছা। তারপরে আপনি সেটা 5তলা বিল্ডিং বানাবেন, আপনার জীবনটাকে আপনি কতটা সুন্দর করবেন বা না করবেন, কিন্তু এটা আপনাকে জানতেই হবে। সেটা আপনি আমাদের কোর্স পারপাসফুল লিভিংয়ে যুক্ত হয়ে জানুন, অথবা অন্য কোথাও থেকে জানুন, ইউটিউব ভিডিও থেকে জানুন, যেখান থেকে খুশি, কিন্তু আপনার এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোর্সে আপনি একবারে একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন, এভরিথিং একদম টোটাল কমপ্লিট স্তরে এখানে দেওয়া থাকবে। তো যদি আপনি আমাদের এই কোর্সে যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যুক্ত হতে পারেন, পারপাসফুল লিভিং লিখে, অথবা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনি আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। যারা 31 ডিসেম্বরের আগে যুক্ত হচ্ছে এই কোর্সে, অর্থাৎ 2025 সালের মধ্যে যারা যুক্ত হচ্ছে, তারা 50%-এরও একটু বেশি ডিসকাউন্ট পাবে। যারা 31 ডিসেম্বরের পরে যুক্ত হবে, কোর্সটা যখন লঞ্চ হয়ে যাবে তারপরে যখন যুক্ত হবে, তারা হচ্ছে এই ডিসকাউন্ট আর পাবে না। হ্যাঁ, তারা হয়তো 10% ডিসকাউন্ট পেতে পারে, 20% ডিসকাউন্ট পেতে পারে, কিন্তু 50% ডিসকাউন্ট এই একবারের জন্য। তো যদি আপনি এই কোর্সের সঙ্গে যুক্ত হতে চান, যদি আপনি আপনার লাইফ সম্পর্কে সিরিয়াস হন, তাহলে অবশ্যই এই কোর্সে যুক্ত হন, এবং কোর্সের মধ্যে আপনি সব কিছু জানতে পারবেন আরও অনেক ডিটেলসে। ওকে, এটা ছাড়াও এই কোর্সের মধ্যে আরও অনেক বিষয় আছে যেটা আমি এই ইন্ট্রোডাকশনের মধ্যে বলে কমপ্লিট করতে পারবো না। তো যারা কোর্সে যুক্ত হবেন তারা সেগুলো সব জানতে পারবেন। ওকে, তো এবারে আমরা চলে আসি আমাদের লেভেল 6 কগনিশনের। নাও লেভেল 6-এ কি? লেভেল 6-এ আমরা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছি। এতক্ষণ আমরা যেরকমভাবে চিন্তা করছিলাম, লেভেল 5 পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছিলাম কনসেপ্টের থ্রুতে, এবার লেভেল 6-এ এসে আমরা রিজনিংকে ইন্ট্রোডিউস করছি। রিজনিং করা মানে কি? টু কগনাইজ সামথিং থ্রু রিজন অর টু হ্যাভ ইনসাইট ইনটু ইট। At this point, we reach in few things and our cognitions became fewer and fewer, the more we wish to perfect them as to the content. অর্থাৎ সোজা কথায় বললে, আমরা আমাদের মাইন্ডের যে রিজনিং, অর্থাৎ কারণ, কোনো জিনিসের কারণ খোঁজার যে ক্যাপাসিটি, সেটাকে এবার আমরা ব্যবহার করছি যখন আমরা লেভেল 6-এ পৌঁছাচ্ছি। ধরা যাক হয়তো কোনো একটা স্টুডেন্ট, একটা কোনো ছাত্র, সে হয়তো ভালো পড়াশুনো করছে না, কিন্তু সে কেন ভালো পড়াশুনো করে না? কারণ সে সবসময় ডিস্ট্র্যাক্টেড থাকে, সে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছে না, সেই জন্য সে তার পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে। সে কেন কনসেন্ট্রেট করতে পারছে না? কারণ তার কোনো হেলথ ইস্যুস আছে সেই জন্য, অথবা সে কোনো বাজে অসৎ সঙ্গতে পড়ে গেছে, অন্য কোনো বন্ধুদের সাথে মিশছে, অথবা তাকে কেউ গাইড করার কোনো লোক নেই সেই জন্য, অথবা তার কোনো ফ্যামিলিতে প্রবলেম আছে সেই জন্য, অথবা হতে পারে সবগুলো একসঙ্গে ঘটছে। তাহলে কি? পরীক্ষাতে খারাপ রেজাল্ট কেন হচ্ছে? কারণ সে ভালো পড়াশোনা করছে না। কেন ভালো পড়াশোনা করছে না? কারণ সে কনসেন্ট্রেট করতে পারছে না। কেন সে কনসেন্ট্রেট করতে পারছে না? তার কারণ হচ্ছে এই যে একটা রিজনিং করছি, যে কারণ খুঁজছি আমরা জিনিসের, এটাকে বলা হয় কি? রিজনিং করা। এবার লেভেল 6-এ এসে যখন আমরা রিজনিং শিখি, তখন আমরা কি করি? আমরা সাধারণত রিজনিং লিনিয়ার করি, অর্থাৎ এ তার কারণে বি হয়েছে, তার কারণে সি হয়েছে, তার কারণে ডি হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল রিজনিং যখন আমরা শিখি, তখন আমরা বুঝতে পারি রিজনিং কখনো লিনিয়ার হয় না, এটা একটা নেক্সাসের মতো। অর্থাৎ এ যদি কোনো একটা কারণ হয়, তাহলে তার ফলে বি, সি, ডি, এফ এতগুলো এফেক্ট তৈরি হতে পারে। আবার সেই প্রত্যেকটা এফেক্টের ফলে আরও অনেকগুলো এফেক্ট তৈরি হতে পারে। ওকে, যেমন ধরা যাক আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা নতুন মোবাইল ফোন কিনবো। এবার মোবাইল ফোন কেনার ফলে কি হবে? আমার শুধুমাত্র সময়, এর প্রভাবে কি কি ঘটনা ঘটবে? সবার প্রথমে মোবাইল ফোন কিনলে আমার যে, ধরো আমি 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, তাহলে 20,000 টাকাতে আমার গেল, খরচ হলো, এবং আমি ফোন নিলাম। এর ফলে আমার বন্ধুদের সঙ্গে কথা বলার পরিমাণ বাড়বে, যার ফলে তাদের সাথে আমার যে ইমোশনাল কানেকশনটা, সেটা আইদার ভালো হবে, অথবা ঝগড়াঝাটি করবো করে আরও খারাপ হবে। তাহলে আমার সাথে অন্যদের রিলেশনটা, মানে তার উপর একটা প্রভাব পড়ছে। 2, প্রত্যেক মাসে আমার ফোনের পিছনে কিছু খরচ হচ্ছে, আমার ইন্টারনেট, ফোন কলস করা, বা আমি যদি কোনো সাবস্ক্রিপশন নিয়ে রাখি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন হচ্ছে অ্যাপস থাকে সেখানে, নেটফ্লিক্সে বা হচ্ছে ইত্যাদি সিনেমা দেখার জন্য, তাতে আমার খরচ হচ্ছে। তাহলে আমার ফিনান্সিয়াল লেভেলেও তার একটা এফেক্ট তৈরি হচ্ছে। 3 নাম্বার, আমার সময়, আমার ডেলি হ্যাবিটস যেটা ছিল, আমি যে সময়ে যে কাজটা করতাম, তাহলে আমার মোবাইল ফোন কেনার ফলে কি হলো? সেই হ্যাবিটসের উপরে আমি হয়তো অনেক বেশি সময় ইনস্টাগ্রাম দেখছি, বেশি সময় ফেসবুক দেখছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেখানেও আমার এফেক্ট তৈরি হচ্ছে। তাহলে আমার একটা ডিসিশনের ফলে আমার ইমোশনসের উপরে এফেক্ট পড়ছে, আমার ফিনান্সের উপরে এফেক্ট পড়ছে, আমার ডেলি সিস্টেম বা হ্যাবিটসের উপরে এফেক্ট তৈরি হচ্ছে। তাহলে কি কজেশন, তার মাধ্যমে আমরা জানছি কি একটা ঘটনার মাল্টিপল এফেক্ট কিভাবে তৈরি হয়, বা রিজনিংয়ের মাধ্যমে। অথবা কোনো একটা এফেক্ট যদি তৈরি হয়, যেমন একটা স্টুডেন্ট পরীক্ষাতে খারাপ রেজাল্ট করেছে, কেন? তার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, মাল্টিপল কজেস থাকতে পারে, রিজনস থাকতে পারে। নাও এই যে জিনিসটা, সেটাকে আমরা প্র্যাকটিস করছি কোথায়? লেভেল 6-এ এসে।
এবং সাধারণত আমরা যখন কোনো একটা জিনিসের কারণ খোঁজার চেষ্টা করি তখন আমরা কোনো একটা জিনিসের একটা কারণ খুঁজি, মানে একটা কারণের একটা এফেক্ট, তার একটা এফেক্ট, এরকম। কিন্তু এরকম লিনিয়ার হয় না। বাস্তবটা অ্যাকচুয়ালি একটা নেক্সাস অফ কজ অ্যান্ড এফেক্ট, একটা মাকড়সার জালের মতো, অনেকগুলো কারণ, তার অনেকগুলো প্রভাব একটা একটার সাথে লিঙ্ক হয়ে আছে, একটা নেক্সাসের মতো, অনেকগুলো পয়েন্ট একটা একটার সাথে যুক্ত হয়ে আছে। কোথা দিয়ে কোনটার কার এফেক্ট, কে কার কজ, রিজন, এই সব কিছু আমাদেরকে বুঝতে হয়। সেটা আমরা লেভেল 6 এসে যখন আমরা প্র্যাকটিস করবো, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এরকম যখন অভ্যাস করতে থাকবো, তখন আমাদের মনের ওই ফ্যাকাল্টিটা অনেক শক্তিশালী হয়ে যাবে, অনেক সক্রিয় হয়ে যাবে। ওকে, তখন কি হবে, যে কোনো একটা ঘটনা ঘটলেই তার কারণ কেন হয়েছে এটা, তখন আমাদের একটা কারণের কথা মনে পড়বে না, আমাদের মনটা ওই ঘটনাটার সামনে এসে একটা ব্রাঞ্চের মতো চারিদিকে একসাথে 4-5টা জিনিস একসাথে চিন্তার মধ্যে অপারেট করতে পারবে, যে এই 5টা কারণের জন্য হয়েছে, এই 3টে কারণের জন্য হয়েছে। একসাথে 3টে কারণকে সে দেখতে পাবে মন তখন, কারণ মন অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছে। মনের ওই যে ফ্যাকাল্টিটা, তার রিজনিং করার ক্যাপাসিটিটা অনেক শক্ত, অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, সে অনেক ভালোভাবে রিজনিং করতে শিখে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেভেল 6। নাও লেভেল 6-এ সেই রিজনিং করার মাধ্যমে আমরা কি করছি, একটা কম্প্রিহেনশন ডেভেলপ করছি কোনো একটা বিষয়ের, যেটা নিয়ে আমরা চিন্তা করছি। কিন্তু লেভেল 5 পর্যন্ত কি আমরা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছিলাম। এই আন্ডারস্ট্যান্ডিং আর এই কম্প্রিহেনশনের মধ্যে পার্থক্য কি? ধরো যাক, ফর এক্সাম্পল, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। নাও এই জিনিসটার মানে কি আমি জানি, যে ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, কিন্তু এটা কেন হয়, এটার প্রমাণ কি, কিভাবে অ্যালবার্ট আইনস্টাইন এটাকে কোন কোন গাণিতিক ফর্মুলার মাধ্যমে এটাকে প্রমাণ করেছেন, কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে, এটার উৎস কোথা থেকে এসছে, এটার ফলে কি কি হবে, এই এত কিছু আমি জানি না। আমি শুধু এই তথ্যটা জানি যে এটা সত্যি, এটা একটা সঠিক জিনিস, যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এটা হচ্ছে কি আমার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু যখন আমি তার কারণগুলো জানবো, যখন আমি সেই সমস্ত কিছু, তার উৎসগুলো জানবো, তার প্রভাবে কি হতে পারে সেগুলো জানবো, তখন সেটা হচ্ছে কি আমার কম্প্রিহেনশন। তখন আমি জিনিসটাকে কম্প্রিহেন্ড করতে পেরেছি। ওকে, ধরো যাক, ফর এক্সাম্পল, একটা বৃত্ত, সেই বৃত্তের মধ্যে যদি আমরা কোনো লাইন ড্র করি, তাহলে সেই প্রত্যেকটা লাইনই প্রপোর্শনাল হয়, এটা আমি জানি। তাহলে এটা হচ্ছে কি আমার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এরকম কেন হয়, এটা কিভাবে প্রমাণিত হচ্ছে, এর উৎসটা কি, সেটা হচ্ছে কি আমার কম্প্রিহেনশন। তো রিজনিং করার মাধ্যমে শুধুমাত্র আমরা কম্প্রিহেনশন ডেভেলপ করতে পারি। আন্ডারস্ট্যান্ডিং মানে জাস্ট জিনিসটাকে শুধুমাত্র জানা, তার একটা বোধটা শুধুমাত্র তৈরি হওয়া। ওকে, এবার আমরা চলে আসবো লেভেল 7। নাও লেভেল 7-এ কি আমরা রিজনিংটাকে ইউজ করছি। লেভেল 6 আমরা রিজনিং ইউজ করেছি, কিন্তু লেভেল 7-এ আসার পরে আমরা রিজনিং ইউজ করছি, বাট অনলি টু দ্য এক্সটেন্ট উই নিড টু অ্যাচিভ সামথিং। মানে আমরা রিজনিংটাকে ইউজ করতে করতে কিছু দূর গিয়ে সেটাকে আমরা স্টপ করে দিতে পারি। কিন্তু যখন আমরা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত রিজনিংকে ব্যবহার করি, তখন সেটাকে বলা হচ্ছে লেভেল 7। অর্থাৎ আমাদের সমস্ত চিন্তায় কোনো না কোনো একটা উদ্দেশ্যের জন্য আমরা চিন্তা করি, এমনি এমনি আমরা চিন্তা করি না। কোনো একটা সিদ্ধান্ত নেব, কোনো একটা জিনিসকে বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, একটা কোনো রিসার্চ করছি, ইত্যাদি ইত্যাদি। লেভেল 7-এর যে থিঙ্কিংটা বা কগনিশনটা, সেটা হচ্ছে কি টু দ্য এক্সটেন্ট, সেই ততক্ষণ পর্যন্ত রিজনিং করতে থাকা যতক্ষণ না আমাদের সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে, তখন সেটাকে লেভেল 7। আর লেভেল 6 রিজনিং করে কি, জাস্ট রিজনিং করতে শিখেছি, ওই সেন্টারটা অ্যাক্টিভেট হয়েছে, ওটাকে আমরা ব্যবহার করতে পারছি। ওকে, ধরো যাক তুমি একটা বই লিখছো। নাও আজকে তুমি 2 ঘন্টা বই লিখলে, সেটা তুমি লিখছো, প্র্যাকটিস করছো, 2 ঘন্টা তুমি রিজনিং করলে, বিভিন্ন জিনিস মানে অ্যানালিসিস করছো, সেগুলোকে রিজনিং প্র্যাকটিস করছো, লিখলে। তারপর কালকে গিয়ে তোমাকে আবার 2 ঘন্টা লিখতে হচ্ছে, তারপরের দিন গিয়ে আবার 2 ঘন্টা লিখতে হচ্ছে। এবার অর্থাৎ কি, তুমি রিজনিংটাকে অ্যাপ্লাই করছো, জাস্ট এরকম করে 3 দিন করার পর যদি তুমি বন্ধ করে দাও যে না আমি আর পাচ্ছি না, আর হবে না, তাহলে তুমি লেভেল 6 পর্যন্ত আছো। যদি তুমি ওটা কন্টিনিউ করে তোমার যে উদ্দেশ্য বা যে অ্যাম্বিশন, ততক্ষণ পর্যন্ত যদি তুমি ওটাকে ধরে রাখতে পারো, তাহলে সেটা হচ্ছে কি না আমি রিজনিং কমপ্লিট করলাম, মানে সেটা হচ্ছে আমার লেভেল 7 আমি পৌঁছেছি। মানে রেগুলারলি তুমি একটা রিজনিংকে অভ্যাস করতে পারো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, তোমার ওই সেন্টারটাকে তুমি অ্যাক্টিভ রাখতে পারো। বা হয়তো আমি কোনো একটা জিনিস নিয়ে স্টাডি করছি, কোনো একটা জিনিসকে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি, তারপর 5 মিনিট রিজনিং করে তারপর আমি হলাম আর চিন্তা করতে ভালো লাগছে না, আবার পরে ভাববো, বা এদিক ওদিক আমার মনটাকে ড্রিফট হয়ে গেল আমার মনটা, তাহলে সেটা কি লেভেল 6। আমি কিছুক্ষণ রিজনিং করলাম, কিন্তু লেভেল 7 মানে কি ততক্ষণ করে যাওয়া যতক্ষণ না আমার সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে। যেমন রাস্তাতে গেলে একটা মাইলস্টোন থাকে, একটা বাস স্ট্যান্ডে বা একটা মেট্রো স্টেশনে মেট্রো থামে, তারপর একটা নেক্সট স্টেশনে গিয়ে থামে, মাঝখানে কোথাও থামে না। ঠিক তেমন লেভেল 7 মানে হচ্ছে কি একটা স্টেশন থেকে আমি একটা জায়গায় শুরু করছি, তারপর একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে আমার রিজনিংটা থামবে, তো তার আগে পর্যন্ত থামবে না।
এটা অনেক দিন ধরে রিজনিংটাকে অভ্যাস করার মাধ্যমেই সেই শক্তিটা, ওই সেন্টারের সক্রিয়তার যে ক্ষমতাটা, সক্রিয় হওয়ার বা কর্ম করার যে ক্ষমতাটা ততটা পরিমাণে তৈরি হয়। এটা হচ্ছে কি আমাদের লেভেল 7। এবারে আমাদেরকে আরো দুটো জিনিস বুঝতে হবে। নাও একটা হচ্ছে কি, যখনই আমরা লেভেল 7-এ পৌঁছাবো বা যখনই আমরা রিজনিং করতে শিখবো, তখন আমরা, তার অর্থ হচ্ছে যে আমরা সেটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো। বিভিন্ন রকমের গাণিতিক স্তরে বিভিন্ন রকমের সিম্বল দিয়ে, এক্স ওয়াই জেড, যোগ বিয়োগ গুণ ভাগ বা বিভিন্ন রকমের ডায়াগ্রামের মাধ্যমে সেটাকে আমরা প্রকাশ করতে পারবো। যদি আমরা ম্যাথামেটিক্যালি সেটাকে রিপ্রেজেন্ট করতে না পারি, সেটা ভেন ডায়াগ্রাম হোক বা অন্য যে কোনো রকমের রূপে ম্যাথামেটিক্সের সাহায্যে, তার মানে আমরা রিজনিং করিনি। যে কোনো জিনিসকে কম্প্রিহেন্ড করতে পারার মানেই হচ্ছে কি সেটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করার ক্ষমতা থাকা। ওকে। 2 নম্বর, আমাদের লাইফে আমরা যতটা পরিমাণ জিনিসকে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করি, যতটা পরিমাণ জিনিসের, তার থেকে অনেক কম পরিমাণ জিনিসের সম্পর্কে কম্প্রিহেন্ড করতে পারি। কারণ কম্প্রিহেনশন তো মানে সবসময় আমরা করতে পারি না। কম্প্রিহেন্ড করার জন্য আমাদের একটা মানসিক শক্তি খরচ হয়। যদি আমি ডাম্বেল তুলি, তাহলে 1 ঘন্টা তোলার পরে আমার হাতটা টায়ার্ড হয়ে যাবে, এবার আমাকে রেস্ট নিতে হবে, আর আমি পাচ্ছি না। ঠিক তেমন রিজনিং করার সময় আমি একটা 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা আমি করলাম, আমার যতটা ক্ষমতা, তারপরে আমার মাইন্ডটা টায়ার্ড হয়ে যাবে। যেমন এই ভিডিওটা, অনেকে কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে পারবে না, কারণ তাদের অ্যাটেনশনটা অতক্ষণ তারা ধরে রাখতে পারছে না। লাইন বাই লাইন আমি কি বলছি, মনটা ধরে রাখার ক্ষমতাটা অনেক কম। ওকে। শুধুমাত্র এই ভিডিওটা দেখা, যারা রেগুলারলি দেখছে, তাদের কিন্তু তার ফলেও কিন্তু রিজনিংয়ের ক্যাপাসিটি ইমপ্রুভ হচ্ছে। ওকে, মানে যারা দেখতে থাকছে রেগুলারলি বা দেখে মাঝে মাঝে, কারণ ওই ক্যাপাসিটিটা, আমাদের মনের একটা বাজেট থাকে। যেমন আমি 10 কেজি ওজন তুলতে পারি, এবার আমার শক্তি ততটা, কিন্তু আমি যদি প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে হয়তো দেখা গেল কিছু সময় পরে গিয়ে আমি 20 কেজি তুলতে পারবো। আমি ডাম্বেল তোলা প্র্যাকটিস করছি, আমি এক্সারসাইজ করছি, জিম জয়েন করছি ইত্যাদি। ঠিক তেমনই রিজনিংকে অভ্যাস করার মাধ্যমে রিজনিংয়ের ক্যাপাসিটিটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। ওকে। এবার রিজনিং টায়ার্ড হয়ে যায় একটা সময় পরে গিয়ে, যার ফলে তার একটা লিমিট থাকে। তো যার ফলে আমরা অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং তো ডেভেলপ করতে পারি। E=mc² বা নিউটনের 3টে গতিসূত্র আছে, বা সমাজে নারী এবং পুরুষ সবাই সমান মূল্যবোধে থাকা উচিত, বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা বুঝতে পারি, অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারি। কিন্তু সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার মানে কি, তার অর্থ কি, তার ভেতরকার মেকানিজমটা কি, সেটা যখন আমরা বোঝার চেষ্টা করব, তখন রিজনিংকে ব্যবহার করতে হবে, যার ফলে পুরো আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ছোট্ট অংশকেই আমরা কম্প্রিহেন্ড করতে পারবো। আমরা বেশি কিছুকে কম্প্রিহেন্ড করতে পারি না লাইফে। ওকে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং আমাদের জীবনে অনেক বেশি থাকে, কিন্তু কম্প্রিহেনশন অনেক কম থাকে। তাই জন্য আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কোন কোন জিনিসকে আমরা কম্প্রিহেন্ড করতে চাই, যেটা অপ্রয়োজনীয় সেটাকে কম্প্রিহেন্ড করার প্রয়োজন নেই। তাহলে আমাদের রিজনিংয়ের শক্তিটা সেখানে খরচ হয়ে যাবে। ওকে। এবং আরও একটা বিষয়, দেয়ার ইজ নো অ্যাবসলিউট রিজনিং। অর্থাৎ এমন কোনো রিজনিং হয় না যেটা আমরা রিজনিং করে করে পুরো অস্তিত্বের সব কিছু, সমস্ত কিছু লজিক্যালি বুঝে গেছি, এরকমটা হয় না। অ্যাবসলিউট রিজনিং বলে কিছু হয় না। সাফিসিয়েন্ট পারপাস রিজনিং হয়, অর্থাৎ যতটা আমাদের প্রয়োজন ততটা আমরা রিজনিং করতে পারি। সেটাকে কাজে লাগিয়ে আমরা বাস্তবে কোনো একটা এফেক্ট তৈরি করতে পারি, যেমনটা আমরা চাই। আমরা একটা কোনো বিল্ডিং তৈরি করতে পারি, আমরা কোনো ঘর বাড়ি তৈরি করতে পারি, আমরা মোবাইল ফোন তৈরি করতে পারি, ল্যাপটপ তৈরি করতে পারি রিজনিং করার মাধ্যমে। কিন্তু সমস্ত কিছুকে রিজনিং করে নেব, এরকম অ্যাবসলিউট রিজনিং বলে কোনো জিনিস হয় না, কারণ রিজনিংয়ের কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে অসীম, আমরা যদি সব কিছুকে রিজনিং করতে থাকি। ওকে। তাহলে একটা হচ্ছে রিজনিং অ্যাবসলিউট হয় না, আমরা রিজনিং ততক্ষণই করতে পারি যতটা আমাদের পারপাস, যতটা আমাদের প্রয়োজন, একটা সাফিসিয়েন্ট রিজনিং। ওকে। এবং দ্বিতীয় হচ্ছে কি, কম আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে কম্প্রিহেনশন আমরা সবসময় কম করতে পারি আর কি, কারণ আমাদের ক্ষমতা কম থাকে। ওকে। এবং 3 নাম্বার হচ্ছে কি, কোনো জিনিসকে প্রপারলি রিজনিং করে কম্প্রিহেন্ড করতে পারা, তার মানে হচ্ছে সেটাকে আমরা ম্যাথামেটিক্যালি ডেমনস্ট্রেট করতে পারি, বা ম্যাথামেটিক্যালি সেটাকে আমরা দেখাতে পারবো। ওকে। তো এই ছিল 3টে লাস্ট পয়েন্ট। আর তার আগে আমরা 7টা ডিফারেন্ট লেভেলস সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিভাবে লজিক্যালি বা আমরা চিন্তা করতে পারি সেই সম্পর্কে। তো যদি তোমরা, এই ছিল আজকের ভিডিও। যদি তোমরা আমাদের পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের পারপাসফুল লিভিং কোর্সে যুক্ত হতে পারো। এবং মনে রাখবে 31 ডিসেম্বরের আগে পর্যন্ত 50%-এরও বেশি ডিসকাউন্ট আছে, বাট এরপরে আর এই ডিসকাউন্টটা থাকবে না। এবং যারা অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, তারাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সে যুক্ত হতে পারো, যেটা সম্পূর্ণ ডোনেশনের উপরে বেস্ট। তুমি তোমার স্বাচ্ছন্দ্য মতো যে কোনো পরিমাণ অর্থ ডোনেট করে সেই কোর্সে যুক্ত হতে পারো। এই অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সে আমরা মাইন্ডসেটটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, এবং একটা মাইন্ডসেটের চেকলিস্ট দিয়েছি, যেটা তোমাকে জীবনে অনেক অনেক সাহায্য করবে। ওকে। তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো, টাটা।